তো নমস্কার বন্ধুরা, এসসিআরটি ডিএলএড পেট পরীক্ষার প্রিপারেশন আমরা স্টার্ট করেছি। আজকে আমাদের প্যাডাগজির যে প্রথম টপিক ভাষা শিক্ষণের উদ্দেশ্য, তো সেই ভাষা শিক্ষণের উদ্দেশ্য যে টপিক রয়েছে এই টপিক থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আপনাদের সঙ্গে ডিসকাস করব। সুতরাং ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এই ধরনের প্রতিদিন ক্লাস আপনারা পেতে আমাদের অ্যাপে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। সম্পূর্ণ কনসেপ্ট সহ আমরা কোর্সগুলো এখানে প্রোভাইড করে দেব। ঠিক আছে, তো চলুন দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে, মাতৃভাষা এবং মাতৃদুগ্ধ সমতুল্য। এইভাবে এই কথাকে অন্যভাবে বলতে পারি যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। এই কথাটা কে বলেছিলেন? ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে ভাবুন এবং কারেক্ট আনসার কী হয় একটু দেওয়ার চেষ্টা করুন। তো মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান এই কথাটা বলেছিলেন মহাত্মা গান্ধী। কারণ এই ধরনের ফ্যাকচুয়াল কোয়েশ্চন আপনার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এসেছিল, তাই আমরা প্রশ্নটা তুলেছি। তারপর দেখুন মাতৃভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য কী? মাতৃভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য কী? মাতৃভাষা শিক্ষণের 4টি কৌশল, যেমন শ্রবণ, কথন, পঠন এবং লিখনের দক্ষতা আয়ত্ত করা, মাতৃভাষা মাধ্যমের বিদ্যালয়ের জন্য শিক্ষক প্রস্তুত করা, বাংলা ভাষার প্রচলন করা, বাংলা সাহিত্যিক প্রস্তুত করা। তো এই ক্ষেত্রে মাতৃভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য যদি বলি, তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে, আমরা জানি যে শিক্ষণের 4টা কৌশল রয়েছে, শ্রবণ, কথন, পঠন এবং লিখন। যে কোনো ব্যক্তি যদি ভালো করে যে কোনো ভাষা শিখতে চায় তাহলে তার ক্ষেত্রে শ্রবণ, কথন, পঠন, লিখনের 4টা জিনিসই তার মধ্যে খুব ভালো করে দক্ষতা আয়ত্ত করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমাদের অপশন নাম্বার এ। তারপর দেখুন গদ্য শিক্ষণের মূল উদ্দেশ্য কী? পরবর্তী প্রশ্ন কোয়েশ্চন নাম্বার 3, গদ্য শিক্ষণের মূল উদ্দেশ্য কী? ছাত্রছাত্রীর ভাষা জ্ঞান বৃদ্ধি করা, কথা বলার সুর আয়ত্ত করা, বিভিন্ন লেখকের সহিত পরিচয় ঘটানো, জ্যোতি বিরামচিহ্ন ব্যবহারের দক্ষতা লাভ করা। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয়ে যেতে পারে একটু ভাবুন তো। গদ্য শিক্ষণের মূল উদ্দেশ্য কী? গদ্য মানে বুঝতে পারছেন তো, যে কোনো গদ্যাংশ জাতীয় কিছু, যেমন কবিতা নয়, কাব্য নয়, গদ্য। তো গদ্য মানে পাঠ, সেই পাঠগুলো বা গল্প, স্টোরি শিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীর মধ্যে যাতে আমরা ভাষা জ্ঞানটা বৃদ্ধি করতে পারি। তো ভাষা জ্ঞান বৃদ্ধি করতে গেলে গদ্য শিক্ষণ খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ। নিচের কোনটি মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়? তো কনসেপ্টের ক্লাসগুলো আমরা দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন আমাদের সহজগুরু অ্যাপে। প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করলে আপনারা কনসেপ্টের ক্লাসগুলো পেয়ে যাবেন। কিছুটা আমরা ইউটিউবে ফ্রিতে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। তো দেখুন নিচের কোনটি মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়? মাতৃভাষার প্রতি ছাত্রছাত্রীর আগ্রহ বৃদ্ধি করা। তো তার আগে আমাদের দেখতে হবে যে মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য কোনগুলি। এখানে 3টা থাকবে, যে 3টা হচ্ছে মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য, আর এনি 1 থাকবে যেটা উদ্দেশ্য নয়। তো সুতরাং আগে 3টা উদ্দেশ্য কী কী সেইগুলো আগে বেছে বার করি, তারপর আনসারগুলো আমার এমনিতেই বেরিয়ে যাবে। মাতৃভাষার প্রতি ছাত্রছাত্রীর আগ্রহ বৃদ্ধি করা, মাতৃভাষার প্রতি ছাত্রছাত্রীর আগ্রহ বৃদ্ধি করতে হবে, এটা ঠিক আছে, তার একটা উদ্দেশ্য। কবি সাহিত্যিকদের সঙ্গে পরিচয় ঘটানো আপাতত থাক। মৌলিক চিন্তাধারা এবং কল্পনা শক্তির উৎকর্ষ সাধন করবে, অর্থাৎ বাংলা ভাষায় সে যাতে সে যদি বাংলা ভাষায় একটা ভালো দক্ষতা অর্জন করতে পারে তাহলে সে বাংলা ভাষায় বিভিন্ন কিছু কল্পনাও করতে পারবে, তা উৎকর্ষ সাধন হবে। তো মাতৃভূমিকে ভালোবাসা শেখানো, এটা মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি। এই ক্ষেত্রে হয়ে গেল কি ভাই কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখি, মাতৃভাষা প্রয়োগের দ্বারা ছাত্রছাত্রীদের মধ্যে কি বৃদ্ধি পায়? মাতৃভাষা যদি প্রয়োগ করে তো প্রয়োগের দ্বারা ছাত্রছাত্রীদের কি বৃদ্ধি পায়? বিদ্রোহ বৃদ্ধি পায়। বিদ্রোহ মানে রাগ, মাতৃভাষা শিখলে কি রাগ বাড়ে? মোটেই না। হীনতা মানে খারাপ মনোভাব, সেটা তৈরি হয় না। সহনশীলতা হবে না। কারেক্ট আনসার হবে বিচার শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ মাতৃভাষা প্রয়োগের দ্বারা সে তার মনের যে কথাগুলো সেটা বিচার বিশ্লেষণ সহকারে সে কী করতে পারে, সেটা প্রয়োগ করতে পারে। সুতরাং কারেক্ট আনসার এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, বিচার শক্তি বৃদ্ধি হয়। তো কোয়েশ্চেন নাম্বার 6 আমরা দেখি,
মাতৃভাষা ভালোভাবে শিখতে গেলে কয়টা স্তর পার করতে হয়? তো এই ক্ষেত্রে এডিশনালি একটা কথা বলে রাখি, শুধু মাতৃভাষা নয়, শুধুমাত্র যে মাতৃভাষা নয়, যে কোনো ভাষা শিখতে গেলে এই স্টেজগুলো আমাদের পার করতে হবে, এই স্তরগুলো ভালো করে আমাদের পার করতে হবে। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, 4টি। কী ভাই? LSRW, লিসেনিং, স্পিকিং এবং রিডিং এবং রাইটিং, অর্থাৎ শ্রবণ, কথন, পঠন এবং লিখন। শ্রবণ মানে শোনা, কথন মানে বলা। তো শুধু যে কানে শোনাকে শ্রবণ বলা হয় তা নয়, মুখে কথা বলাকে কথন বলা হয় তা নয়, দেখে দেখে কোনো কিছু পড়লাম সেটাকে পঠন বলবো না, এটা কিন্তু ভুল। তো তার ক্লাস পরবর্তী সময় আসছে, LSRW কি পুরো বিস্তারিত আপনাকে বলে দেব আমরা। তো যে কোনো ভাষা শিখতে গেলে তার ক্ষেত্রে 4টা স্তর পার করতে হবে। 1 নম্বর হচ্ছে লিসেনিং, 2 নম্বর স্পিকিং, 3 নম্বর রিডিং, 4 নম্বর রাইটিং, অর্থাৎ শ্রবণ, কথন, পঠন এবং লিখন, এই 4টা স্তর তার খুব ভালো করে পার করতে হবে। মাতৃভাষা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, এটা গ্রহণ হবে, মাতৃভাষা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতিটি সহজ? মাতৃভাষা শিক্ষা করতে গেলে কোনটা সহজ? এখানে কথন সহজ, কথা বলাটা সহজ। মাতৃভাষা আমরা কথা বলতে পারি, কথা বলা খুব সহজ। কারণ কি, কেউ কি বলছে তা শুনে শুনে আমরা কথা বলতে পারি। কিন্তু জিনিসটা যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের কি লাগবে? একটা কিছু যদি পড়তে যাই তাহলে আমাদের বাংলা অক্ষরগুলো চিনতে হবে, বর্ণমালা চিনতে হবে, যতি চিহ্ন, বিরাম চিহ্নে ব্যবহার বুঝতে হবে, লিখতে গেলে তার লিপিগুলো জানতে হবে। তো কথা বলাটা খুব সহজ। সুতরাং মাতৃভাষা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এই ক্ষেত্রে কথন খুবই সহজ। ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? এখানে প্রশ্ন বলেছে কি ভাই, ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? এখানে আর্য ভাষার স্তর হবে 3টা, মাথায় রাখবেন। আর্য ভাষার স্তর হবে 3টা। কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আর্য ভাষাগুলো কি? তো এই ক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিলাম, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, তারপর নব্য ভারতীয় আর্য ভাষা। এবার দেখুন প্রাচীন আর্য ভাষার 2টা উদাহরণ কি? প্রাচীন আর্য ভাষার যদি আমরা উদাহরণগুলো বলি, তো প্রাচীন আর্য ভাষার উদাহরণগুলি হবে, অর্থাৎ প্রাচীন যে ভাষাগুলো ব্যবহার হতো, এখানে কোন কোন ভাষা ব্যবহার করা হতো? প্রাচীনকালে প্রাচীন আর্য ভাষায় কোন ভাষা ব্যবহার হতো? এটা হচ্ছে বৈদিক ভাষা এবং সংস্কৃত ভাষা ব্যবহার হতো। তারপর মধ্য ভারতীয় আর্য ভাষার একটি উদাহরণ, অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষায় কোন ভাষাটা ব্যবহার হয়েছে? তিব্বত বর্মী ভাষা, নেপালি ভাষা, পালি ভাষা না বাংলা ভাষা? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে পালি ভাষা। তো মধ্য ভারতীয় আর্য ভাষায় শুধুমাত্র পালি হবে না, কারেক্ট আনসার হবে পালি, প্রাকৃত, অপভ্রংশ, এই 3টা ভাষা ব্যবহার করা হতো মধ্য ভারতীয় আর্য ভাষায়। যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে মধ্য ভারতীয় আর্য ভাষার একটি উদাহরণ, এখানে অপশনে পালি ভাষা না দিয়েও যদি আপনাদের প্রাকৃত দেয় তবুও কারেক্ট হবে, অপভ্রংশ দিলেও কারেক্ট হবে। অর্থাৎ এক কথায় মধ্য ভারতীয় আর্য ভাষায় 3টা ভাষা ব্যবহার করা হতো, পালি ভাষা, প্রাকৃত ভাষা এবং অপভ্রংশ ভাষা। পুরো ডিটেলসে বোঝাবার চেষ্টা করছি যাতে করে পরীক্ষায় প্রশ্ন আসলে যাতে ছুটে না যায়। কবিতার ক্ষেত্রে বেশি লাভদায়ক হলো, কবিতার ক্ষেত্রে বেশি লাভদায়ক কোনটি ভাই? সরব পঠন, নীরব পঠন, কথন না লিখন? আচ্ছা, কবিতা যখন পাঠ করি, কবিতা কেন পাঠ করি? কবিতা যখন পাঠ করা হয় তখন কবিতার মধ্যে একটা ছন্দ কিংবা লয় কিংবা তাল থাকে। তো কবিতা আমরা যদি সুরে সুরে বা ছন্দ সহকারে যদি বলি, একটা লয় বা একটা সুরে যদি বলি, তখন জিনিসটা শুনতে ভালো লাগে। এবার আমি যদি মনে মনে পাঠ করি তাহলে কি সুরটাকে অন্য কেউ শুনবে? সে তো মজা পাবে না। সুতরাং এই ক্ষেত্রে কবিতার ক্ষেত্রে সরব পঠন বেশি লাভদায়ক হবে। অর্থাৎ সরব পঠন যদি করি তাহলে ছন্দ এবং অলঙ্কারগুলো বুঝতে পারবো, অর্থাৎ এই ছন্দে ছন্দে যে লয় বা তাল সৃষ্টি হবে এটা শুনতে শ্রুতি মধুর লাগবে। সুতরাং এই ক্ষেত্রে সরব পঠন হবে কারেক্ট আনসার। ভাষা শিক্ষার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ শিক্ষার্থী ভাষা শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীরা ভাষা শিক্ষণ বলেছে, ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না, ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে। শিক্ষার্থী সচেতন থাকে কিন্তু কোনো জ্ঞান লাভ করে না, শিক্ষার্থী জ্ঞান লাভ করে কিন্তু জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না। ল্যাঙ্গুয়েজ লার্নিং বলেছে, লার্নিং মানে কি? লার্নিং মানে আমাদের শিখতে হয়, যে ভাষাটা আমাদের শিখতে হয় এটা হচ্ছে লার্নিং, আর যেটা শিখতে হয় না এটা হচ্ছে অ্যাকুইজিশন। এটা পরবর্তী সময়ে আসছি। তো আমি যখন যে ভাষাটা শিখব, এই ভাষায় যদি আমি সচেতন না থাকি তাহলে কি ভাষাটা শিখতে পারবো? মোটেই না। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ ভাষার জ্ঞান সম্পর্কে আমাকে কি করতে হবে? সচেতন থাকতে হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে গেল কি? অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট দেখি,
একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে, একটা শিশু তার মাতৃভাষা কী করে আয়ত্ত করে? বিদ্যালয় থেকে, তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে, ভাষা শিখনের মাধ্যমে, নাকি বর্ণ পরিচয় পাঠ করে? তো কোয়েশ্চেন নাম্বার 13 কারেক্ট আনসার কী হবে একটু দেখে নেওয়া যাক। তো একটি শিশু তার মাতৃভাষা অ্যাকোয়ার করে বা আয়ত্ত করে, সবসময় মনে রাখবেন মাতৃভাষাটা আয়ত্ত হয় তার ঘর থেকে, অর্থাৎ শিশুটা একটা জন্মের পর থেকে কিন্তু তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্টার্ট হয়, জন্মের পর থেকে। তো জন্মের পরেই সে কাকে পায়? তার পরিবারকে পায়, মাকে পায়, বাবাকে পায়। তো মা এবং বাবা যে ভাষায় কথাবার্তা বলবে বা তার পরিবার বা পরিবেশ যে ভাষায়, যদি তারা খারাপভাবে কথা বলে শিশুটা খারাপ ভাষা শিখবে, তারা ভালোভাবে কথা বলে তো সেই শিশুটা ভালো কথাবার্তা শিখবে। আর সুতরাং আলটিমেটলি ভাষাটা আয়ত্ত করবে তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে হবে কারেক্ট আনসার। যোগাযোগ স্থাপনকে বাদ দিলে ভাষা হলো, অর্থাৎ যোগাযোগ স্থাপনকে যদি বাদ দিই তাহলে কি ভাষা হবে? ভাষা হচ্ছে যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম। আজকে আমি আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চাই তাহলে কি করতে হবে? একটা ভাষা ব্যবহার করতে হবে, ঠিক আছে? অথবা কোনো একটা সিম্বল বা সাইন, আমরা যাকে বলি ইশারা, একটা ইশারা করতে হবে। তো ইশারাও কিন্তু একটা হচ্ছে ভাষা, ঠিক আছে? এটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, মনে রাখবেন। ভাষা হচ্ছে একটা সাংকেতিক, আমরা সংকেতের মাধ্যমে আপনাকে বোঝাতে পারি, ঠিক আছে? বিভিন্ন ধরনের সংকেত দেওয়া যায়, এদিকে আসো তার একটা সংকেত আছে, যেমন হাত দিয়ে আমি একটু ডাকাডাকি করলাম, হাত দিয়ে যদি হাতটা নাড়াচাড়া করি তার মানে আমি যাব না, আমি দেখাতে পারছি না আপনাদের ডাইরেক্ট। তো যাই হোক, তো আপনারা বুঝতে পারছেন। তো যোগাযোগ স্থাপনকে বাদ দিলে ভাষা কি হয়? জিরো হয়। তো যোগাযোগ স্থাপনকে বাদ দিলে ভাষার কোনো মূল্য থাকে না। ঠিক সেইভাবে শিশুকে বাদ দিয়ে শিশু দিবস হয় না, ঠিক আছে? কোয়েশ্চেন নম্বর 14, শিশুকে বাদ দিয়ে কি শিশু দিবস হবে না? সুতরাং শিশুকে বাদ দিয়ে যেভাবে শিশু দিবস হয় না, তেমনি যোগাযোগ স্থাপনকে বাদ দিলে ভাষা হয় না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার এ। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব কোথায় দেওয়া উচিত? ভাষার আয়ত্তিক ঘটানো, অর্থাৎ ভাষার আয়ত্তিকরণে, ব্যাকরণ সহযোগে ভাষা শেখানো, শিক্ষার্থীকে পরিবেশের উপর ছেড়ে দেওয়া। আর এই পরিবেশের উপর যদি ছেড়ে দিই তাহলে যদি খারাপ পরিবেশে চলে যায় তাহলে সেটা খারাপ শিখে নেবে, সুতরাং এটা হলো না। তো আলটিমেটলি এ এবং বি দুটোই কারেক্ট। ভাষার আয়ত্তিকরণ ঘটাতে হবে এবং তাকে কিছুটা ব্যাকরণ শেখাতে হবে যাতে করে সে তার বাংলা ভাষাটা খুব ভালো করে শিখতে পারে, তো বাংলা ভাষায় খুব ভালো করে একটা গুরুত্ব অর্জন করতে পারে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ এবং বি। তো এসসিআরটি ডিএলএড প্যাড 2025-এর জন্য বাংলা ভাষার ক্লাস আমাদের সহজগুরু অ্যাপে স্টার্ট হয়ে গেছে। এখানে আপনারা প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস পাবেন, ক্লাসের নোটস পাবেন, প্র্যাকটিস সেট পাবেন এবং মক টেস্ট পাবেন। 3টার বেশি মক টেস্ট আমরা দিয়ে দেবো বাংলা ভাষার এখানে, অর্থাৎ বাংলা ভাষার ফুল কোর্স আপনাদেরকে করানো হবে। আর কোথাও চিন্তা করতে পারেন, মাত্র 199 আমরা 100% কোর্স আপনাদের কমপ্লিট করব। আমরা অলরেডি ক্লাস স্টার্ট করে দিয়েছি অ্যাপে আপনারা লাইভ ক্লাসও পাবেন, প্রত্যেকটা ক্লাসের পিডিএফও আপনারা পাবেন। যদি আপনারা জয়েন হতে চান তাহলে অবশ্যই এক্ষুনি আপনারা সহজগুরু প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করুন এবং এই দেখতে পাবেন এই ধরনের একটা কোর্স লঞ্চ আছে। তো এই কোর্সে যদি আপনারা এনরোল হয়ে যান 199 পে করতে হবে, তখন আপনার অ্যাপে সবগুলো জিনিস পেয়ে যাবেন, ঠিক আছে? ক্রমশ আমরা দিতে থাকবো সবগুলো জিনিস আপনারা পেতে থাকবেন। ক্লাস, মক টেস্ট, পিডিএফ, যা বাংলা ভাষা দরকার সবগুলো আমরা টপিক ওয়াইজ দিয়ে দেবো, সিলেবাস ওয়াইজ আমরা সবগুলো আপনাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।